আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একটি চমৎকার ক্লাসে আজকে আমরা উপস্থিত। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জার্নি শুরু করতেছি। আর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি চমৎকার অধ্যায় শুরু করব। আর এই অধ্যায়টা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, যার নাম জটিল সংখ্যা। তো তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছো দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে একটা সুন্দর বই এর ছবি দেখা যাচ্ছে, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। তো আমরা যারা ইন্টার লেভেলে আছি বা কলেজে ভর্তি হব বা কলেজে লেখাপড়া করতেছি, তো আমাদের কিন্তু হায়ার ম্যাথের জন্য সবচেয়ে সুন্দর যে বইটা, সেই বইটা ফলো করা উচিত। আর এই বইটা সবচেয়ে সুন্দর। তো এই বইটার নাম হচ্ছে অসীম কুমার সাহা। সুমায়া জানাত বলছো, থ্যাংক ইউ সো মাচ, এইবারে তোমার কাছে আছে, থ্যাংক ইউ। তো এই বইটার লেখকের নাম হচ্ছে অসীম কুমার সাহা। এই বইটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বইয়ের মধ্যে একটা। এই বইয়ের যেই সৌন্দর্য, এই বইয়ের লেখাগুলো এতটাই পরিপাটি, এতটাই চমৎকার, তুমি বইটা খুললেই খালি পড়তেই মন চাবে, পড়তেই মন চাবে। আমি সিরিয়াসলি বলতেছি, যাদের কাছে এই বইটা আছে, তোমরা যদি এই বইটা খুলে জাস্ট কয়েকবার পড়ো, মনে চাবে যে হায়ার ম্যাথ সারাদিন পড়ি। মানে এতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অধ্যায়টা সাজানো আছে, মানে এই বইটাতে সাজানো আছে প্রতিটা অধ্যায়। তো চেষ্টা করবা এই বইটা যাদের কাছে নাই, নতুন হোক বা পুরাতন হোক, সংগ্রহ করার জন্য। তো আমি তাহলে আমাদের এই বই নিয়ে যে ইম্পর্টেন্ট কথাটা ছিল সে কথাটা বলে ফেলেছি, আমরা তাহলে ক্লাস শুরু করতে পারি। তো এটা আমাকে জানায়ও, ক্লাসে মোটামুটি উপস্থিত হয়েছে অনেকেই, ইতি বড়ুয়া, তারপর হচ্ছে আয়েশা, হাফসা, মনি, রোকসানা জয়েন করছো, থ্যাংক ইউ, শিউলি, সৃষ্টি, সুমাইয়া জান্নাত, আর একটু আগে রুদ্র জয়েন করছো। তো যেটা বলতেছি, আমার কথাগুলো সবার এখানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আর আমার কথাগুলো আমার ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। জি স্যার। থ্যাংক ইউ, রুদ্র জয়েন করছো। ওকে, রুদ্র জয়েন করছো একটু আগে, থ্যাংক ইউ সো মাচ। এই তো মাত্র ক্লাস শুরু হলো। তো বলি, আমি তোমাদের ক্লাসগুলো করাচ্ছি এইচএসসি বেসড, অর্থাৎ যতটুকু তোমার বেসিক প্রয়োজন, যতটুকু বেসিক জানলে তুমি অঙ্ক করতে পারবা, লিখতে পারবা, অতটুকুই আমি তোমাদেরকে ভালো করে আয়ত্ত করার চেষ্টা করি। এবং আমি চেষ্টা করবো সৃজনশীলের পাশাপাশি এমসিকিউ ক্লাস নেওয়ার জন্য ইনশাল্লাহ। তো আজকে আমাদের বেসিক ক্লাস দিয়ে শুরু হচ্ছে এই চমৎকার ক্লাস। চলো আমরা এই অধ্যায়ের বেসিক ক্লাস নিয়ে আলোচনা শুরু করি। তো আমি তোমাদেরকে এই বইটা থেকে তৃতীয় অধ্যায় থেকে একটা পার্ট বুঝাইয়া দিই, তারপর আমি মেন নোট নিয়ে ক্লাস শুরু করব। তো আমাদের এই যে তৃতীয় যে অধ্যায়টা আছে, এই তৃতীয় অধ্যায়ের শুরুতে আমাদের কিছু কথা লেখা থাকবে। আমি তোমাদের দেখাই, একটা অধ্যায় যখন আমরা শুরু করব, সে অধ্যায়ের শুরুতে কিছু কথা লেখা থাকবে। যেমন দেখো, এই যে বইটার আমরা তৃতীয় অধ্যায় বের করলাম, কত সুন্দর করে লেখা আছে তৃতীয় অধ্যায়, অধ্যায়ের নাম জটিল সংখ্যা। এখন কথা হচ্ছে, এই অধ্যায়ের এই যে একটা ছোট্ট আর্টিকেল লেখা আছে শুরুতেই, দেখতে পাচ্ছ তোমরা, এই যে অনেকগুলো কথা লেখা আছে, এখান থেকে শুরু করে অনেকগুলো কথা লেখা আছে। এই কথাগুলো তোমরা একটু পড়বা। যে কোনো একটা অধ্যায়ের শুরুতে ছোট্ট করে আর্টিকেল লেখা থাকে। আর্টিকেল মানে এই অধ্যায়ের সারসংক্ষেপ। তো এটা পড়লে তোমার একটা ধারণা হবে এই অধ্যায়ের মধ্যে অঙ্কের টাইপটা কীরকম, বা অঙ্কটা এখানে কীভাবে আসতে পারে। তো এই আর্টিকেল জাস্ট পড়বা, এটা আসলে একটা উপন্যাসের মতো বা গল্পের মতো, এটা জাস্ট পড়লেই বুঝতে পারবা, ইতিহাসটা পড়বা আর কি। এই হচ্ছে বিষয়টা। আর আমাদের এখানে একটা ছবি দেওয়া আছে, অর্থাৎ এই অধ্যায়ের যে একটা কৃতিত্ব রাখছে এই অধ্যায়ের আবিষ্কার করতে, এই হচ্ছে একজন মানুষ। এই মানুষটার সাহায্যে এই অধ্যায়ের অনেক কিছু আবিষ্কার হয়েছে। তো এটাই হচ্ছে বিষয়। তো আমরা যখন মূল বইটা শুরু করব পড়া, অবশ্যই আর্টিকেলটা একটু পড়ে নিব। এই আর্টিকেল পড়লে তুমি এমসিকিউতে অনেক ভালো কিছু ইনফরমেশন পেয়ে যাবা, এবং অধ্যায়টা সম্পর্কে জানতেও তোমার অনেক ভালো লাগবে। তো এটা হচ্ছে বই পড়ার নিয়ম। এটা আমাকে জানায়ও, কথাটা বুঝতে পারলা কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের বইয়ের পেজগুলো উল্টালে আমরা অনেকগুলো ইতিহাস সম্পর্কে জানতে পারবো, অনেকগুলো আমাদের বেসিক ইনফরমেশন আছে, এগুলো না আমরা অনেকে পড়ি না, যেটা অনেকটা দুঃখজনক বিষয়। এগুলো যদি আমরা না পড়ে ডাইরেক্ট অঙ্ক করতে যাই, তাহলে কিন্তু আমাদের প্রচণ্ড প্যারা খেতে হবে। তোমাদের সবাইকে বলতেছি, আমরা যে ভুল কাজটা সবাই করি, আমরা না শুধুমাত্র অধ্যায়টা খুলেই অনুশীলনীর মধ্যে চলে যাই। এই যে আমাদের অধ্যায়ের মধ্যে অনুশীলনী 3-1 মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, এগুলো আমরা করা শুরু করি। কিন্তু আমাদের অধ্যায় শুরুর আগে কতগুলো উদাহরণ আছে, কতগুলো বাংলা কথা আছে, কতগুলো ম্যাজিক আছে, কতগুলো নিয়ম আছে, এইগুলো কিন্তু আমরা কেউই পড়ি না। যার কারণে দেখা যায় তোমাদের এই তোমাদের যে গণিতটা, হায়ার ম্যাথ সাবজেক্টটা, এই সাবজেক্টটা ভালো করে তোমাদের আয়ত্ত হয় না। এখানে আমাদের প্রতিটা অধ্যায় শুরুতে যে কথাগুলো লেখা আছে, যে বেসিকগুলো লেখা আছে, এগুলো যদি তুমি না পড়ে ডাইরেক্ট অঙ্কতে চলে যাও,
তাহলে কিন্তু তোমার এই অধ্যায়ের কিছুই শেখা হলো না। তো তোমাদেরকে বলতেছি, আমাদের একটা বই, হায়ার ম্যাথের যে কোনো লেখকের বই হোক, পড়ার সিস্টেম হচ্ছে আমাদের অধ্যায়ের একবারে শুরুতে যেই আর্টিকেল থাকে সে আর্টিকেল একবার পড়ব এবং আমাদের প্রতিটা পেজে বেসিক কথাগুলো একবার দেখে যাব, এরপরে আমরা ম্যাথ করা শুরু করব। এটা হচ্ছে বই পড়া সিস্টেম। হায়ার ম্যাথ বই পড়া সিস্টেমে হচ্ছে এটা। সবাই কি কথা বুঝতে পারছো? সবাই কথা বললো। আচ্ছা, এখানে এইচএসসি 27 ব্যাচেরও অনেকে আছো, যার মধ্যে মনি আছো, রোকসানা আছো, তারপর হচ্ছে গিয়ে সুমায়া জানাত আছো। তোমরা রেসপন্স করো, থ্যাংক ইউ, তোমরা জয়েন করছো, খুশি হলাম। তো যেটা বললাম আর কি, তোমাদের কিন্তু বই পড়ার সিস্টেমটা বুঝতে হবে। বই পড়ার সিস্টেম বুঝতে পারলে বাকি অংশটা খুব ইজিলি করতে পারবা। তো এই হচ্ছে মোটামুটি আমার আলোচনা। এখন আমরা মূল আলোচনা শুরু করবো। হ্যাঁ, তো আমাদের আজকের এই মূল আলোচনাটা হবে স্পেশাল নোট নিয়ে। আমরা তো নোট নিয়ে ক্লাস করি, আমি তো আসলে এভাবে পড়াই না, আমি নোট নিয়ে দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে চেষ্টা করি প্রতিটা আইটেম, প্রতিটা বেসিক সুন্দরভাবে ক্লিয়ার ধারণা দিতে, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। তো চলো আমরা শুরু করতেছি। আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা শুরু হচ্ছে এই জায়গা থেকে। তো শুরু করলাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের স্পেশাল চমৎকার অধ্যায়, অধ্যায় 3 জটিল সংখ্যা নিয়ে আমাদের এই কোয়ান্টাম প্ল্যাটফর্মে নতুনভাবে স্বপ্ন দেখার পথ চলা। তো শুরু করতেছি, মনোযোগ দিয়ে সবাই দেখবে। এখন যে ক্লাসগুলো করব আমরা সম্পূর্ণই বেসিক, সম্পূর্ণই মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে মোটামুটি আমরা এই অধ্যায় ভালো বুঝতে পারবো, শিখতে পারবো এবং অঙ্ক করতে পারবো। শুরু করলাম। আমাকে একটু বলতে হবে সবার এখানে কি স্ক্রিন ক্লিয়ার দেখা যায় কিনা, স্পষ্ট কিনা? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা স্টার্ট করি। তো আমরা টপিক ওয়াইজ পড়বো। হ্যাঁ, থ্যাংক ইউ মনি, থ্যাংক ইউ, খুশি হলাম। এখন আমরা টপিক ওয়াইজ পড়বো। হ্যাঁ, আমাদের প্রথম টপিক, এই বইয়ের প্রথম স্পেশাল যে টপিক, তার নাম হচ্ছে জটিল সংখ্যার পরিচয়। আমাদের অধ্যায়ের নাম জটিল সংখ্যা। এখন এই জটিল সংখ্যার পরিচয়টা যদি আমি না জানি, তাহলে আমি কেমনে এই অধ্যায় শিখবো? তো প্রথমত জটিল সংখ্যা কি, এর পরিচয়টা আমরা জানি, দেখি। তো জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি। তো একটু দেখবা, বাম পাশে আমি লিখছি, ডান পাশেও লিখছি, দুইটাই আমাদের সেম অর্থ প্রকাশ করবে, তবে একটু চেহারা চেঞ্জ। তোমরা একটু খেয়াল রেখো। তো আমি বাম পাশে লিখছি জটিল সংখ্যার পরিচয়। জটিল সংখ্যাকে ইংরেজি জেড অক্ষরের সাহায্যে প্রকাশ করা হয়। একটু ওয়েট, আমি একটু ইয়ে করে নিই, ঠিক করে নিই। হ্যাঁ, তো দেখো, জটিল সংখ্যার পরিচয় হচ্ছে জেড। জেড দ্বারাই জটিল সংখ্যা প্রকাশ করা হয়। তবে এই জেড এর আদর্শ ফর্ম হচ্ছে এ প্লাস আইবি। মুখস্থ করবা, জটিল সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, এর আদর্শ ফর্ম হচ্ছে এ প্লাস আইবি, এ প্লাস আইবি। অথবা আমাদের এই জটিল সংখ্যাকে আরেকটা ফর্মে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই, এক্স প্লাস আইওয়াই। পরীক্ষাতে এটা দিয়েও প্রশ্ন হইতে পারে অথবা এটা দিয়েও প্রশ্ন হইতে পারে, এবং দুইটা দিয়েও প্রশ্ন হয়। তো পরীক্ষায় এটা আসলেও যেই অর্থ, এটা আসলেও একই অর্থ, অর্থাৎ দুইটাই হচ্ছে জটিল সংখ্যার পরিচয়। সবাইকে কথা বুঝতে পারছো যা বললাম? আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন আমাদের মূল কথা হচ্ছে এই জটিল সংখ্যার এটার পরিচয় বুঝতে পারলাম, এটার পরিচয় বুঝতে পারলাম, কিন্তু এর মধ্যে আরও ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো জানতে হবে। প্রথমত এ বুঝতে হবে, তারপর আবার বি বুঝতে হবে, আবার প্রথমত এখানে এক্স বুঝতে হবে, আবার ওয়াই বুঝতে হবে, আবার এখানে আইও আছে, এটাও বুঝতে হবে। এগুলো সম্পূর্ণরূপে বেসিক। তো আমি একটু ভালো করে দেখাচ্ছি, একটু খেয়াল রাখো, খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে পুরোপুরি অধ্যায়টা সম্পর্কে ভালো ধারণা পাবা। তো মনোযোগ দিও। আমাদের একটি জটিল সংখ্যা তৈরি হতে কমপক্ষে দুইটা অংশের প্রয়োজন। একটাকে বলা হয় বাস্তব অংশ, আরেকটাকে বলা হয় অবাস্তব অংশ অথবা কাল্পনিক অংশ। আমি আবার বলতেছি, একটা জটিল সংখ্যা তৈরি হতে কমপক্ষে দুইটা অংশ প্রয়োজন। একটাকে বলা হয় বাস্তব অংশ, আরেকটাকে বলা হয় কাল্পনিক অংশ। এখন বাস্তব অংশটা আসলে কি? বাস্তব অংশ হচ্ছে আই ছাড়া যে অংশ পাওয়া যাবে। আমি আবারও বলতেছি, বাস্তব অংশ হচ্ছে এই আই ছাড়া যে অংশ পাওয়া যাবে। আই ছাড়া এখানে কে আছে? এ আছে শুধু। তাহলে এই এটাকেই বলা হবে জটিল সংখ্যার বাস্তব অংশ। বাস্তব অংশ, কথা কি বুঝতে পারছো সবাই? মনে থাকবে? জি স্যার। থ্যাংক ইউ। আর আমাদের কাল্পনিক অংশ হচ্ছে আই এর সাথে যে থাকবে,
আই এর সাথে যে থাকবে তার নামে হচ্ছে কাল্পনিক অংশ। যেমন এখানে আয়ের সাথে বি আছে, এই বিটাকে বলা হচ্ছে কাল্পনিক অংশ। এই বাস্তব অংশ এ আর কাল্পনিক অংশ বি, এই দুইটার কম্বিনেশনেই আমাদের তৈরি হয় জটিল সংখ্যা জেড। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? বাকি এটা আমাকে জানাও। জি স্যার। এখানে আরেকটা পরিচয় আছে, ইংলিশ নামটা মনে রাখবা। এ কে বলতেছি বাস্তব অংশ, এর ইংরেজি নাম হচ্ছে রিয়েল নাম্বার বা রিয়েল জেড বা আর ই জেড, এমসিকিউতে আসে। আর ই জেড এর বাংলা অর্থ হচ্ছে বাস্তব অংশ, মুখস্থ করবা। আর ই জেড এর বাংলা অর্থ হচ্ছে বাস্তব অংশ বা রিয়েল নাম্বার। পরবর্তীতে বি হচ্ছে কাল্পনিক অংশ। এই কাল্পনিক অংশের ইংরেজি নাম হচ্ছে ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি সংক্ষিপ্ত রূপ আই এম জেড। অর্থাৎ এই এ হচ্ছে জটিল সংখ্যার একটা বাস্তবিক রূপ যার নাম রিয়েল পার্ট, আর বি হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক রূপ যেটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। এই জন্য সংক্ষেপে আর ই জেড দ্বারা প্রকাশ করা হয় এই অংশটাকে, আর আই এম জেড দ্বারা প্রকাশ করা হয় এই বি অংশটাকে। এই অংশের ব্যাখ্যা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। থ্যাংক ইউ। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এই হচ্ছে বিষয়। তো এখানে যেই বকবকগুলা করছি এখানেও সেম ইতিহাস। তো এখানে বলো তো বাস্তব অংশ কোনটা এই জায়গার মধ্যে, বলো তো একটু। এক্সিলেন্ট, গুড। এক্স হচ্ছে বাস্তব অংশ, ভেরি গুড। অবাস্তব অংশ কোনটা বা কাল্পনিক অংশ কোনটা? ওয়াই, ভেরি গুড, ওয়াই। অনেকেই আমরা ভুলটা করতে পারি, অনেকেই যে ভুলটা করি সেটা হচ্ছে আই বলি, আসলে আই সহ হবে না, আই বাদ দিয়ে কাজ করতে হবে। তো একটু খেয়াল রাখবা কথাটা কি বলতেছি। আমরা কিন্তু এই আই সহকে অবাস্তব বলি, আসলে না, আই সহ অবাস্তব না, আই এর সহকটাকে অবাস্তব বলবো, কাল্পনিক বলবো। আইটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে, খুবই কেয়ারফুল থাকবা, পরীক্ষাতে এটা ভুল হয় বেশি। আমরা যখন ম্যাথ করতে যাই অনেকে আই সহ তুলে দেয় অঙ্ক করতে গেলে, যেটা ভুল হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি পরিচয়টা। তো এখন আমরা নেক্সট পরিচয় যাচ্ছি। একটু আমাকে জানাবা যারা 27 ব্যাচের শিক্ষার্থী আছো, মনি আছো, রোকসানা, সুমাইয়া, জান্নাত, তোমরা বুঝতে পারছো ভালো করে? তোমাদের কোনো প্রশ্ন আছে? না স্যার, কোনো কোয়েশ্চেন নাই। ওকে, বুঝতে পারছি স্যার, কোনো সমস্যা নেই। ওকে, খুশি হলাম। শিউলি একটু আমাকে জানাও, শিউলি বুঝতে পারছো কিরকম? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা নেক্সট যাচ্ছি। আসলে আমি এরকম একটু আস্তে আস্তেই পড়াই, হ্যাঁ, বেসিক ক্লাস তো আস্তে আস্তেই পড়াই যাতে সবাই ইজিলি বুঝতে পারে। সাইমা আমাদের ক্লাসে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ক্লাস শুরু করি, আর সুমাইয়াকে নিয়ে আসো, তোমার বোন। ওকে, এবার নেক্সট পরবর্তী অংশ হচ্ছে জটিল সংখ্যার ক্রমজোড়। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো। হ্যাঁ, এবার আমরা ক্লাস দেখি। তোমার বোনকেও নিয়ে আসো। ও আচ্ছা, সমস্যা নেই তাহলে। আচ্ছা, ওকে রেস্ট নিতে বলো, ও বলছিল অসুস্থ একটু। আচ্ছা, প্রবলেম নেই, তুমি তাহলে ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, রোকসানা মনে হয় ভয়েস অন করছিলা, কিছু কথা বলছিলাম আমি শুনে। রোকসানা আবার একটু কষ্ট করে বলো। রোকসানা কিছু বলবা কি? না স্যার, ওকে, কিছু বলবো না, আসলে বুঝতে পারছিলাম, সেটাই বলার জন্য অন করছিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে চলো বাচ্চারা, এখন আমরা এই মুহূর্তে আরেকটা স্পেশাল টপিক শিখবো। এটা আমাদের এমসিকিউতেও খুব ইম্পর্টেন্ট, আমার সৃজনশীল কাজে লাগে। হ্যাঁ, একটু আমি জুমটা ঠিক করে নিই, একটু ওয়েট করো। এইবার দেখো, পরবর্তী টপিকটা হচ্ছে জটিল সংখ্যার ক্রমজোড়। তো এটার সূত্রটা হচ্ছে এটা, মুখস্থ করবা। প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাস্তব অংশের মান লিখবা আগে, এরপর একটা কমা ব্যবহার করবা, এরপরে কাল্পনিক অংশের মান লিখবা, ব্র্যাকেট ক্লোজ করবা। এটাই হচ্ছে সূত্র। আমি আবার বলতেছি, আমাদের চোখের সামনে একটা জটিল সংখ্যা দেওয়া থাকবে, বলবে এই জটিল সংখ্যাটির ক্রমজোড় নির্ণয় করো। জোড় মানে হচ্ছে জোড়া, যেমন এই দুইটা অংশ থাকবে, ক্রমজোড় বের করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বাস্তব অংশের মান লিখবো, কমা দিয়ে কাল্পনিক অংশের মান লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিব, এটাই উত্তর। এটা হচ্ছে সূত্র। এখন আমরা এই সূত্রটা কাজে লাগিয়ে একটা অঙ্ক করি, ইজিলি বুঝতে পারবো। তো আমি দেখাই তোমাদের, জাস্ট একটু খেয়াল রাখো। প্রথমত আমি একটা জটিল সংখ্যা নিয়ে কাজ করি। যেমন দেখো, এটা একটা জটিল সংখ্যা 1 + 2i, এটা একটা জটিল সংখ্যা। কেমনে বুঝলাম? এখানে বাস্তব অংশ হচ্ছে 1 আর অবাস্তব অংশ হচ্ছে i এর সাথে 2। তার মানে এই বাস্তব আর অবাস্তবের কম্বিনেশনই তৈরি হয় কি আমাদের জটিল সংখ্যা। তো এখন এই জটিল সংখ্যাটির ক্রমজোড়টা কীরকম হবে? প্রথম হচ্ছে বাস্তব অংশ, এখানে বাস্তব অংশ তো 1 ছিল, তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে লিখে দেবা 1, এরপর একটা কমা দিয়ে অবাস্তব অংশ কোনটা ছিল,
আই এর সাথে যা থাকবে সেটাই অবাস্তব অংশ টু, তো লিখে দেবে টু এবং ব্র্যাকেট ক্লোজ, এটাই উত্তর। অর্থাৎ এমসিকিউতে আসে একটা জটিল সংখ্যার ক্রমজোড় বের করো, এভাবে বাস্তব আর অবাস্তব লিখে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলেই উত্তর শেষ। সবাইকে বলতেছি দেখো তো এই সিস্টেমটা বুঝতে পারলা কিনা। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখন তাহলে তোমাদেরকে একটা আমি প্রশ্ন দিই, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি বুঝবা। তো এখন এই প্রশ্ন উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করো, দেখি তোমরা পারো কিনা। মনে করো লেখা আছে 2 - 3i, এটার ক্রমজোড় কি হবে বলো তো? 2, -3। Excellent. এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, বুঝতে পারছো। এই তো তোমরা অনেকটা দ্রুত এটা ধরতে পারছো। 2, -3, ভেরি গুড। তো আসলে এখানে ওই মাইনাসটা অনেকে খেয়াল করে না, খেয়াল রাখবা, ঠিক আছে? আমাদের ক্রমজোড় বের করতে অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন খেয়াল রাখতে হবে। 2 হচ্ছে বাস্তব অংশ, -3 হচ্ছে অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ, লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম, অঙ্ক শেষ। 27 ব্যাচে যারা উপস্থিত আছো একটু আমাকে জানাও, মনি, রোকসানা, সুমাইয়া, বাকিরা যারা আছো একটু আমাকে জানাও। আর কারা জিজ্ঞাসা, তোমরাই তো আছো। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো বা তোমাদের কোনো প্রশ্ন আছে এতটুকু অংশে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো এবার আমরা নেক্সট পরবর্তী অংশে যাই। এটা তো আমরা শিখে ফেললাম, এরকমভাবে আস্তে আস্তে আমরা যদি মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা, আশা করি পুরো ক্লাসটাই ক্লিয়ারলি বুঝতে পারবো ইনশাল্লাহ। তো চলো আমরা নেক্সট যাচ্ছি। তো এখন আমরা পরবর্তী অংশ নিয়ে হাজির হচ্ছি, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা মোটামুটি ক্লাস 9-10ও করছিলাম, তারপরও এটা আমরা নতুনভাবে শিখব। 2 নাম্বার টপিক, তার নাম হচ্ছে জটিল সংখ্যার আরোগা চিত্র। আরোগা চিত্র, এটা একটা বিজ্ঞানীর নাম আরোগা। হ্যাঁ, আসলে একটা বিজ্ঞানীর নাম আরোগা, তার আবিষ্কার থেকেই টপিকের নাম হয়েছে আরোগা চিত্র বা আরগন্ড ডায়াগ্রাম। ইংরেজি নামটা হচ্ছে আরগন্ড ডায়াগ্রাম, বাংলা হচ্ছে আরোগা চিত্র। এই আরোগা হচ্ছে একটা বিশিষ্ট বিজ্ঞানী, যে বিজ্ঞানী এই টপিক আবিষ্কার করছে, তার নাম অনুসারে টপিকের নাম হচ্ছে আরোগা চিত্র। এখন এই আরোগা চিত্রটা আসলে কি? আমরা যে ওই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এগুলো আঁকতাম না ওই যে ক্লাস 9-10-এ থাকতে, তোমরা যখন পরিসংখ্যানের ম্যাথগুলো করতা, অজীব রেখা, তারপর হচ্ছে বহুভুজ আঁকতা, তো ওরকমই আর কি। তো ওইটাই আসলে আমরা এখানে আঁকবো, যেটাকে আমরা শিখতেছি আরোগা চিত্রের সাহায্যে। তো আরোগা চিত্রটা হচ্ছে 2টা অংশ নিয়ে কাজ করবে, একটা হচ্ছে বাস্তব অংশ, একটা হচ্ছে অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ। তোমরা ওই ছোট্টবেলার যে বেসিকটা পড়ছিলা হুবহু ওইটাই মনে রাখবা, জাস্ট নতুন নামে শিখবা আজকে। প্রথমত তুমি এক্স অক্ষ আঁকলা, এই যে এটাকে বলা হয় এক্স অক্ষ, আর এই যে লম্বা লম্বিটার নাম ওয়াই অক্ষ। তো ডান পাশটা তো অবশ্যই এক্স, বাম পাশটা এক্স প্রাইম, উপরেরটা ওয়াই, নিচেরটা ওয়াই প্রাইম, আর মাঝখানে হচ্ছে ছেদ বিন্দু, যেটাকে আমরা মূল বিন্দু ও বলি বা 0, 0 বলি। তো এটা তো আমরা আগে থেকেই জানি, এক্স অক্ষ ওয়াই অক্ষ। কিন্তু এই এক্স অক্ষ ওয়াই অক্ষটাকেই এই জটিল সংখ্যা অধ্যায়ে বলা হয় আরোগা চিত্র। মুখস্থ করবা, হ্যাঁ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে জটিল সংখ্যার মধ্যে কি বলা হয়? আরোগা চিত্র বা আরগন্ড ডায়াগ্রাম। তো এখন কথা হচ্ছে এই আরোগা চিত্রের মধ্যে মুখস্থ রাখতে হবে এক্স অক্ষকে সবসময় বাস্তব অক্ষ কল্পনা করতে হবে, আর ওয়াই অক্ষকে সবসময় কাল্পনিক অক্ষ অথবা অবাস্তব অক্ষ কল্পনা করে তোমাকে ম্যাথ করতে হবে। আমি আবার বলতেছি, আমাদেরকে যখন ম্যাথ করতে হয়, আরোগা চিত্রে বসাইতে হয় বিন্দুগুলো, তখন এক্স অক্ষকে লিখতে হয় বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষকে লিখতে হয় কাল্পনিক অক্ষ। এরপরে আমরা মান বসিয়ে ম্যাথগুলো সলভ করি। এটা হচ্ছে মেন থিম বা মেন বেসিক। একটু আমাকে জানাও সবাই বিষয়টা বুঝতে পারলা কিনা। থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে আমরা একটা অঙ্ক নিব, হ্যাঁ, সেই অঙ্কটাকে আমরা এই যে বাস্তব আর অবাস্তব অংশের মধ্যে তুলনা করে কাজ করব। তো কিভাবে কাজটা করা যায় একটু দেখবা। তোমাদেরকে আমরা কিন্তু একটু আগে দেখাইছিলাম জটিল সংখ্যার মধ্যে বাস্তব অবাস্তব আছে, তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবা। তারপর আমি একটু একটা অঙ্ক দেখাই। মনে করো একটা অঙ্ক আমাদের লেখা আছে এরকম যে -1, 2টা অঙ্ক আছে, আমি একটা অঙ্ক দেখাই, একটা অঙ্ক তোমরা বুঝতে পারবা। -1 + 2i এই সংখ্যাটিকে আরোগা চিত্রে স্থাপন করো। তো আরোগা চিত্রে স্থাপন করলে এটা কীরকম হবে দেখতে আমি একটু জুম ইন করলে সহজে বুঝতেই পারবা ইজিলি। প্রথমত এক্স অক্ষ, পরে ওয়াই অক্ষ আঁকবা। এই যে দেখো আমি প্রথমত এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকতেছি। তো এখান থেকে ক্রমজোড়টাকে বের করো। ক্রমজোড় তো বের করা খুব ইজি, তাই না?
এই যে এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম দেই নেই, না দিলেও সমস্যা নাই, দিতে পারো তোমাদের ইচ্ছা। প্রথমত এখান থেকে ক্রোমোজোর বের করা শিখছি একটু আগে। ক্রোমোজোরটা কি হবে? -1 কমা হচ্ছে 2। তো এখন -1 কমা 2 এটা হচ্ছে ক্রোমোজোর, এই জটিল সংখ্যার কি ক্রোমোজোর। এখন এইখান থেকে আমরা গ্রাফে স্থাপন করলে কি হবে? এই যে -1 এটাকে হচ্ছে বলা হয় বাস্তব অংশের মান, আর 2 হচ্ছে কাল্পনিক অংশের মান। তো বাস্তব অংশ হচ্ছে এক্স অক্ষ আর কাল্পনিক অংশ হচ্ছে কি ওয়াই অক্ষ। কথাটা কি বুঝতে পারতেছো আমার? একটু আমাকে জানাও। স্যার আবার বলেন তো। আচ্ছা, আবার বলতেছি। প্রথমত তোমাকে বুঝতে হবে যে এই জটিল সংখ্যা থেকে ক্রোমোজোরটা বের করার নিয়ম কি। ক্রোমোজোর বের করার সিস্টেমটা কি মনে আছে? ক্রোমোজোর প্রথমে বাস্তব অংশের মান -1, তারপর হচ্ছে অবাস্তব অংশের মান 2। এই যে -1, 2 এটা হচ্ছে ক্রোমোজোর। এই ক্রোমোজোমের মাধ্যমেই আমরা ওই বাস্তব অংশের মান আর অবাস্তব অংশের মানগুলো বসাবো। আমার কথা কি বুঝতে পারছো? এখন দেখো, এই যে -1 বলতে বোঝায়, থ্যাংক ইউ, -1 বলতে বোঝায় বাস্তব অংশের মান। তো বাস্তব অংশ হচ্ছে কি? বাস্তব অংশ হচ্ছে তোমার এক্স অক্ষ। বাস্তব অংশ বলতে বাস্তব অক্ষ আর কি। বাস্তব অক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর -1 বসাইতে হবে। আর 2 হচ্ছে কি অবাস্তব অক্ষের মান। তো অবাস্তব অক্ষ হচ্ছে কি ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ বরাবর মান এ 2 বসাতে হবে। এইভাবেই উত্তরটা হবে। শিউলি, এবার বুঝতে পারছো? তো এখানে বাস্তব অক্ষের মান হচ্ছে -1, তার মানে এক্স অক্ষটা বাস্তব অক্ষ, এর মান -1। -1 মানে কি? মূল বিন্দু থেকে ডানে যাবা নাকি বামে যাবা? যেহেতু মাইনাস, বামে যাবা। তো মূল বিন্দু থেকে -1 ঘর বামে গেলাম, তাহলে এখানে একটা বিন্দু পাচ্ছি, এটা হচ্ছে -1। এই যে -1, এটাও যে দূরত্ব এটাও একই দূরত্ব, এই জন্য আমি উপরে দেখাইছি, নিচে দেখাইনি, একই তো। এই জন্য দেখো তো শিউলি, বুঝছো কিনা? মূল ঘর থেকে বাস্তব অক্ষে -1 ঘর যাব, মাইনাস মানে বামে, আর প্লাস থাকলেও তো ডান পাশে। শিউলি, বুঝতে পারছো কথাটা? একটু আমাকে জানাও। ক্লাসে বাকি একটু আমাকে বলো, বাকিরা বুঝতে পারছো কি সিস্টেমটা? আচ্ছা, এটা হইলো। এখন কথা হচ্ছে ওই কাল্পনিক অক্ষের মান 2, তো কাল্পনিক অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। তো এখানে +2 যেহেতু, এই জন্য উপরে থাকবে, আর -2 হলে কি হইতো? নিচে হইতো। তো প্রথমত এই বিন্দুতে আসলাম, আসার পরে যেহেতু +2 তাহলে উপরের দিকে যাবে, 1 ঘর 2 ঘর, এইখানে ফোঁটা দিলাম, শেষ। এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ প্রথমত আমরা বাস্তব অক্ষে -1 ঘর গেলাম এবং কাল্পনিক অক্ষে +2 ঘর গিয়ে ফোঁটা দিলাম। এই ফোঁটা না দিলেও সমস্যা নাই, এটা অবশ্যই দিতে হবে। এরপরে আমরা লিখে দিব -1, 2, আর এটা পুরোপুরি আঁকলেই আমাদের উত্তর শেষ। এটাই হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার আরোগা চিত্রে স্থাপনের নিয়ম। এবার আমাকে বলো, কারো কোনো জায়গায় প্রশ্ন আছে কিনা? না স্যার। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমাদের প্রথম দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে। আচ্ছা শিউলি, আমাকে জানাও, শিউলি তোমার কোনো প্রশ্ন আছে কি? শিউলি? না স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন দেখবো, দেখি এই প্রশ্ন দেখে তোমরা উত্তর করতে পারো কিনা। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, যে -2 -3i এই জটিল সংখ্যাকে আরোগা চিত্রে স্থাপন করলে কি হবে? এখান থেকে তোমরা ক্রমজোরটা বের করে বলো তো, ক্রমজোর কত হবে এখানে? -2, -3। এক্সিলেন্ট, ভেরি গুড। -2, -3। তাহলে -2 হচ্ছে কি বাস্তব অংশের মান বা বাস্তব অক্ষের মান, আর -3 হচ্ছে কি অবাস্তব অক্ষের মান। হ্যাঁ, ভেরি গুড। তাহলে যদি আমরা স্থাপন করি তাহলে দেখতে কীরকম হবে? ঠিক এরকমই হবে। প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে, তারপর হচ্ছে মূল বিন্দু থেকে প্রথমে বাস্তব অক্ষ বরাবর -2 একক যাবা বাম দিকে, আর যেহেতু এটা মাইনাস তাহলে কি নিচের দিকে নামবা, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, মানে আমার 3 ঘর, এখানে ফোঁটা দিবা। তো এই জায়গাটা 2 আর এখান থেকে এটা 3, -2 -3 আর কি। তো বিন্দু লিখে নাম দিবা -2, -3। আর এটাই হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার আরোগা চিত্র। এবার বুঝতে পারছো সবাই পুরো টেকনিক? জি স্যার। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? বলো, রোকসানা বলো। আচ্ছা, না স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। ইতি বড়ুয়া, হাফসা, মনি, সাইমা তো বলছো, শিউলি, সুমাইয়া জান্নাত, তোমাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার।
থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাসের এই অংশটা এই পর্যন্ত রেকর্ড সেভ করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের চমৎকার ফাটাফাটি স্পেশাল উচ্চতর গণিত দ্বিতীয় পত্র জটিল সংখ্যা অধ্যায়ের এই মুহূর্তে আমরা আরেকটা চমৎকার ক্লাসের উপস্থিতি বা ক্লাসের মুখোমুখি। তো আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা আমাদের প্রচুর ইম্পর্টেন্ট, কারণ এটা যেমন সৃজনশীলও আসে, এমসিকিউতে তো এটার কোনো কথাই নাই, মানে আসেই আসে, প্রতি বছরই আসে। সৃজনশীল পারতে গেলে এগুলো আমাকে জানতেই হবে। আর এই যে এখন আমরা যা যা শিখব, এটা যদি একটু ভুলভাল করে ফেলি আমরা শিখতে গিয়ে বা লিখতে গিয়ে, আমাদের পুরো অধ্যায়টাই লস। কারণ এই জায়গার মধ্যে আমি তোমাদের যা যা শিখাবো এই টেকনিকগুলো যদি একবার মনে রাখতে পারো, এই জটিল সংখ্যা অধ্যায় যত অঙ্ক করবা এগুলো কাজে লাগবেই, কোনো লাইনে, অঙ্কের কোনো লাইনে এটা কাজে লাগবেই। তো চলো শুরু করি। টপিকের নাম হচ্ছে কাল্পনিক একক এবং চমৎকার কিছু সূত্র। এখন কাল্পনিক এককটা আসলে কি? এই যে আমরা একটু আগে শিখছিলাম না যে জেড ইকুয়াল টু এ প্লাস আই বি অথবা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই যে এই আইটা কি বলা হয়? কাল্পনিক একক বা কাল্পনিক সংখ্যা। আমরা কিন্তু সবাই জানি যে বর্গমূলের মধ্যে যদি কোনো পজিটিভ সংখ্যা লিখতে পারি, যেমন দেখো লিখলাম বর্গমূল সাইন 9, তাহলে কিন্তু অবশ্যই এর একটা ভ্যালু পাওয়া যাবে। কত পাইলাম? 3 পাইলাম। আচ্ছা, এখন যদি আরেকটা সংখ্যা নিই, সাপোজ বর্গমূল 10 প্লাস 10, তাহলে কিন্তু এইটার একটা সমাধান পাওয়া যাবে। যদিও সমাধানটা দশমিক আসবে, তারপরও সমাধান পাওয়া যাবে। কথা কি বুঝছো? সবাই কি বুঝতে পারছো কথাটা? জি স্যার, বুঝতে পারছি। তার মানে আমরা বুঝতে পারলাম যে বর্গমূল সাইনের মধ্যে আমাদের বর্গমূল সাইনের মধ্যে পজিটিভ যে কোনো সংখ্যারই কি থাকে? সমাধান থাকে বা সমাধান পাওয়া যায়। এখন যদি আমরা একটা কাহিনী ঘটাই, সাপোজ বর্গমূল সাইন এর মধ্যে আমি একটা সংখ্যা নিলাম, সংখ্যাটা হচ্ছে -1 মনে করো আর কি। এখন এই যে সংখ্যাটা, এই সংখ্যা কিন্তু নেগেটিভ সংখ্যা। এখন বর্গমূল সাইনের মধ্যে যদি নেগেটিভ কোনো সংখ্যা আসে, দেখি তো এর সমাধান কি আছে কিনা। এর সমাধান কিন্তু বাস্তবে নাই। দেখছো কি বলছে? ম্যাথ ইরর। অর্থাৎ এই যে আমরা বর্গমূল সাইনের মধ্যে মাইনাস ফাংশন নিয়ে যে কাজ করলাম, এটার কোনো ফলাফলই বাস্তবে পাওয়া যায় না। আর এটাকেই বলা হয় অবাস্তব একক বা অবাস্তব জিনিস, যেটাকে আমরা এখন শিখবো কাল্পনিক সংখ্যা। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। আমি আবার বলতেছি, বর্গমূল সাইনের মধ্যে যে কোনো নেগেটিভ সংখ্যার ভ্যালু বাস্তবে পাওয়া যায় না, এই জন্য বারবার ম্যাথ ইরর আসবে। তুমি যে কোনো সংখ্যা নাও, বর্গমূলের মধ্যে যে কোনো সংখ্যা, যে কোনো নেগেটিভ সংখ্যা নাও, ফলাফল পাইবা না, কারণ এটা বাস্তবে ভ্যালু নাই, এটার সমাধান নাই। কিন্তু বর্গমূলের মধ্যে পজিটিভ যত সংখ্যাই নাও, এর অবশ্যই একটা ভ্যালু পাবা। কিন্তু ওই যে একটা কথা, নেগেটিভ সংখ্যার কোনো ভ্যালু পাইবা না বা নেগেটিভ সংখ্যার কোনো সমাধান নাই। তো এই যে বর্গমূলের মধ্যে যদি নেগেটিভ সংখ্যা চলে আসে কোনো একটা ক্ষেত্রে, সাপোজ ম্যাথ করতে করতে কোনো একটা জায়গায় যদি বর্গমূলের মধ্যে মাইনাস চলে আসে, তখন কি করব আমরা? তখন যদি আমরা লিখে দিই এই অঙ্কের সমাধান নাই, তাহলে কি অঙ্ক হইব না। তো বিজ্ঞানীরা, ম্যাথমেটিশিয়ান যারা আর কি, মানে যারা বিজ্ঞানী ম্যাথ নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তারা চিন্তা করলো যে যেহেতু আমরা ম্যাথ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসতে পারি যেখানে বর্গমূলের মধ্যে -1 আসতেই পারে, যদি এরকম একটা বিষয় চলে আসে আমাদের সামনে, তখন আমরা কি অঙ্কটা আর করবো না, নাকি অঙ্কটা ফেলে দিব বা বলে দিব যে এই অঙ্কের কোনো সমাধান নাই বাস্তবে? এরকম অঙ্ক মানে এরকমভাবে উত্তর দেওয়া যাবে না। তো বিজ্ঞান যেমন প্রমাণে বিশ্বাসী, তো বিজ্ঞানের প্রমাণের জন্য বা বিজ্ঞান যেহেতু মোটামুটি সব সমস্যার সমাধান করার জন্য অনেক ধ্যান ধারণা বা অনেক চেষ্টা করে, সহস্র বছর ধরে চেষ্টা করে বিজ্ঞানীরা, মানুষরা, যে বিজ্ঞানের মধ্যে অবশ্যই সমাধান আছে, বিজ্ঞান সমাধানের মাধ্যমে কাজ করে বা বিজ্ঞান যে কোনো সমস্যার সমাধান করতে পারে ইজিলি, মানে এটা ধারণা আর কি বিজ্ঞানের। তো এই জন্য বিজ্ঞানীরা চিন্তা করলো যেহেতু এটার কোনো বাস্তবিক কোনো সমাধান নাই, তো এই জিনিসটা কি আমরা নতুন জগৎ নিয়ে কাজ করব, মানে এই জিনিসটা কি নতুন একটা নাম দিব, আর তার নাম দিয়েছে তারা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। এটাই হচ্ছে কাল্পনিক সংখ্যা আবিষ্কারের ইতিহাস।
অর্থাৎ যখনই বিজ্ঞানীরা দেখতে পাইলো যে বর্গমূলের মধ্যে নেগেটিভ সংখ্যার ভ্যালু বাস্তবে পাওয়া যায় না, সবসময় ম্যাথিরোর আসে। তো এই জন্য এইরকম অঙ্ক সমাধানের উপায় হচ্ছে এইটাকে ধরতে হবে একটা অবাস্তব সংখ্যা, অর্থাৎ অবাস্তব সংখ্যা ধরে বাস্তবে কাজ করে অবাস্তবের মতোই উত্তর দিতে হবে। আর সেখান থেকেই আমাদের আবিষ্কার হয়েছে কাল্পনিক একক, ইমাজিনারি নাম্বার, অবাস্তব সংখ্যা। আর এটা হচ্ছে সেই অবাস্তব সংখ্যা, অর্থাৎ বর্গমূলের মধ্যে -1 বা মাইনাস যে কোনো মান, এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। কথা কি বুঝতে পারছো এখন? জি স্যার। তো এখন কথা হচ্ছে আমাদের প্রথম কাল্পনিক সংখ্যার নাম হচ্ছে বর্গমূল -1। আর এই প্রথম কাল্পনিক সংখ্যার নামটাকে তারা বিজ্ঞানীরা ইংরেজি ছোট্ট অক্ষর আই দ্বারা প্রকাশ করছে। এটাই হচ্ছে এই কাল্পনিক সংখ্যা আবিষ্কার ইতিহাস। অর্থাৎ আমাদের যেহেতু বাস্তবে এই মাইনাস বর্গমূলের মধ্যে কোনো ভ্যালু পাওয়া যায় না, তো বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে কাল্পনিক সংখ্যা। তো এই কাল্পনিক সংখ্যার ইংরেজি নাম হচ্ছে আই, ইমাজিনারি নাম্বার, সেখান থেকে আই আসছে। তো মনে রাখবা আমরা যখন ম্যাথ করতে যাব অবশ্যই আই নিয়ে প্রচুর অঙ্ক আসবে। এই আই এর ইতিহাসটাই হচ্ছে এটা, আই এর মান সবসময় √(-1), আই এর মান সবসময় √(-1). এই আইটাকেই বলা হয় কাল্পনিক একক বা কাল্পনিক সংখ্যা। দেখো এবার বুঝতে পারলা কিনা কাল্পনিক সংখ্যা আবিষ্কার ইতিহাস? সবাই কি বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন এই কাল্পনিক সংখ্যার নিয়ে যখন কাজ করব তখন আমাদের একটা কথা মনে রাখবা, চমৎকার কথা। আমরা যখন অঙ্ক করব, অঙ্ক করার সময় আই এর মান কখনো লিখতে হবে না, মনে রাখবা। এটা আমরা মনে রাখবো সবসময়। অঙ্ক করার সময় আই এর মান কখনোই বসাতে হয় না। অর্থাৎ আই এর যে মানটা আমরা মুখস্থ করছি, যে জানতেছি আই এর মান √(-1), এটা আমরা লিখবো না, আমরা আই থাকলে আই দিয়েই প্রকাশ করব। মানে একটা অঙ্ক করতেছো, আই এর একটা অঙ্ক আসছে, উত্তরটা আই দিয়ে লিখবা, আই এর মানটা বসায় উত্তর করবা না। এটা একটা অঙ্কের নিয়ম, কারণ কাল্পনিক সংখ্যা তো কাল্পনিক সংখ্যা ও কাল্পনিক একক দিয়ে লিখতে হয়, এটার সঙ্গে ভ্যালু লেখার প্রয়োজন নাই। আই আছে, আই দিয়ে লিখে দিবা, উত্তরটা আই যুক্ত আসে, আই যুক্ত দিয়ে লিখে দিবা, তাহলেই উত্তর শেষ। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে নিয়ম, মন থাকবে সবার? আচ্ছা, এবার তাহলে আমরা একটু সহজ সমাধান আসি। আমরা যেহেতু এত বকবক করার পর আমাদের সেই জটিল সংখ্যার সবচেয়ে চ্যালেঞ্জিং যে মুহূর্ত ছিল কাল্পনিক একক বের করতে পারলাম বা বুঝতে পারলাম, এখন আমরা এখান থেকে 10টা মান বের করব। 10টা মান, প্রথমে আই, তারপরে I², I³, I4, I5, I6, I7, I8, I9, I10, এগুলো মনে রাখতে হবে। এখন যদি দুই পাশে যদি বর্গ করো তাহলে তোমাদের 2 নাম্বার সূত্র একটা চলে আসবে। আমি তো এখন জুম ইন করি তাহলে বুঝতে ইজি হবে। এখন দেখো দুই পাশে যদি আমি বর্গ করি তাহলে দেখো বাম পাশে বর্গ হলে হবে I², ডান পাশে বর্গ হলে বর্গমূল কাটা যাবে, তাহলে কিন্তু মানটা আসবে -1। অর্থাৎ I² এর মান সবসময় -1। তবে মনে রাখবা পরীক্ষাতে I² এর মান বসাতে পারবা, সমস্যা নেই। কথাটা আমি বলতেছি, পরীক্ষার মধ্যে I² এর মান বসাতে পারবা, কিন্তু শুধু আই এর মান বসাতে পারবা না। মনে থাকবে কথাটা? জি স্যার। আচ্ছা, I² এর মান -1, ওকে, এটা কমপ্লিট। এখন 3 নম্বর সূত্র হবে কি I³ এর মান কত হবে এটা আমরা ক্যালকুলেশন করে বের করব, তবে মুখস্থ করতে হবে, ডাইরেক্ট মুখস্থ করবা ম্যাথের জন্য। I³ লেখা যায় I² × I, কারণ কি এখানে তোমার এখানে I এর পাওয়ার 1, এখানে I এর পাওয়ার 2, যেহেতু আমাদের ভিত্তি দুটা সেম, ভিত্তিগুলো গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে 2 পাওয়ার এখানে 1 পাওয়ার যোগ করলে 3 পাওয়ার হয়, তাহলে ভিত্তি দুইটার পরিবর্তে একটা লিখছি, তাহলে I³, তার মানে I³ থেকে I² × I লেখা যায়। কথা বুঝতে পারছো? এগুলো হচ্ছে সূচকের নিয়ম, আমরা জানি। কথা বুঝছো? বাকিরা কথা বলো। আচ্ছা, যারা আছো 27 ব্যাচ, মনি, রোকসানা, এটা আমাকে জানাও বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ, মনি, রোকসানা, এটা আমাকে জানাও বুঝতে পারলা কিনা, এতটুকু। আমি তোমাদের রেসপন্স পাচ্ছেন, এটুকু রেসপন্স করলে ভালো হইতো। আচ্ছা, এবার দেখো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। I² এর মান কত? ওই যে পাইছি একটু আগে, -1 লিখে দাও। I² মান -1, I এর মতো I, তাহলে -1 দিয়ে I গুণ করলে -I। পরীক্ষার জন্য ডাইরেক্ট মুখস্থ করতে হবে, এটা তো বুঝাইলাম।
আই কিউবের মান এইভাবে মাইনাস আই হয়, তবে মুখস্থ রাখবা আই স্কোয়ারের মান -1 আর আই কিউবের মান -আই, আই কিউবের মান -আই, এভাবে মুখস্থ করতে হবে, কারণ ডাইরেক্ট মুখস্থ রাখতে পারলে অঙ্ক ইজিলি করতে পারবা বা তাড়াতাড়ি হবে। ওকে, এই তিনটা সূত্র বুঝতে পারছো সবাই? কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, থ্যাংক ইউ। এবার 4 নাম্বার কি হবে? i⁴। এখন i⁴কে কি লেখা যায়? এটাকে দুইভাবে বের করা যায়, i³ ইন্টু আই লেখা যায় অথবা i² ইন্টু i² লেখা যায়। কারণ কি ভিত্তি দুটো একই রকম, পাওয়ারগুলো যোগ হয়। কারণ কি i² আর i² ইয়া করলে i4 হবে। তো i² এর মানটা হচ্ছে -1 লিখবা, আবার ইন্টু i² এর মান -1 গুণ করলে কিন্তু +1ই হবে, অর্থাৎ i⁴ এর মান হচ্ছে +1। এটা বের করার সিস্টেম আর মুখস্থ রাখবা i⁴ +1, i এর মান √(-1), i² মান -1, i³ এর মান -i, i4 এর মান 1, এইভাবে মুখস্থ করবা। আর বের করলাম আমরা এই ফরম্যাটে। দেখো এতটুকু অংশ বুঝতে পারলা কিনা সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আসি i⁵। তাহলে i⁵ কেমনে হবে? এখন খুবই সহজ, জাস্ট আগেরটার মানের মতো মিলিয়ে লিখবা। i⁵ লেখা যাবে i4 ইন্টু আই, তারপরে i4 এর মানটা যা পাইছিলাম লিখে দাও, i4 এর মান পাইছিলাম 1 লিখে দাও, i এর মতো আই গুণ করলে আই হবে, অর্থাৎ i⁵ এর মান আই। এগুলো ডাইরেক্ট মুখস্থ করতে হবে। লাইনটা বুঝতে পারছো সবাই? সবাই কথা বলো। আচ্ছা, এরপরে 6 নাম্বার, ভেরি গুড। 6 নাম্বার i⁵ বলা যায় কি হবে? i⁵ ইন্টু আই। তাহলে ওই যে একটুকে বের করছি না, i⁵ এর মান কত? আই। তো লিখে দাও i⁵ এর মান আই আর ইন্টু আই এর মতো আই, তারপরে আই গুণ করলে i²। আবার দেখো এই i² এর মানটা পড়ছিলাম কত? -1, তার মানে -1। তার মানে ডাইরেক্ট মুখস্থ করতে হবে i⁵ এর মান -1। এরকম 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ রাখলে ভালো হয়, এমসিকিউর জন্য, সৃজনশীলের জন্য। যদি মুখস্থ রাখতে পারো ইজি হয় আর কি। আর যদি মুখস্থ রাখতে না পারো এইভাবে ভেঙে ভেঙে করবা, তাইলেই হবে। যেইভাবে মনে রাখতে পারো এটা তোমাদের ইচ্ছা। এই 6 নাম্বারটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে 7 নাম্বার হচ্ছে i⁵। i⁵ কে লেখা যায় i⁵ ইন্টু আই। তাহলে কত হবে? i⁵ এর মান হচ্ছে কত? -1, তো -1 আর আয়ের মতো আই, তাহলে এখানে কত আসলো? -i। একই রকমভাবে i⁵ এর পর i⁵ কত হবে? আগের মতোই, i⁵ মানে i⁵ ইন্টু আই, আর i⁵ এর মান হচ্ছে -i, তো -i লিখলাম, আয়ের মতো আই, এই মাইনাসের মতো মাইনাস থাকবে, আই গুণ করলে i², আবার i² এর মান -1, তো এটা একটু ঝামেলার। প্রথমে একটা মাইনাস, আবার i² এর মান -1, এই দুইটা ক্যালকুলেট করলে মান আসবে কত? 1। তার মানে 8 নাম্বার ইয়াতে পড়লাম যে i⁵ এর মানটা 1। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? আচ্ছা, এরপরে পরবর্তী অংশ সেটা হচ্ছে গিয়ে i⁹ i⁸ ইন্টু আই, i⁸ এর মান 1 আর ইন্টু আই, আর গুণ করে তো আই হবে। এরপর লাস্ট অফ অল i⁻10 লেখা যায় i⁹ ইন্টু আই, i⁹ এর মান তো আই, আয়ের মতো আই, গুণ টুন করলে i² মা -1। এইভাবেই 1 থেকে 10 পর্যন্ত লিখে দিলাম। তো এটা মুখস্থ রাখার চেষ্টা করবা, এমসিকিউ সৃজনশীলে অনেক ইম্পর্টেন্ট আসে। এবার দেখো মোটামুটি সবাই বুঝতে পারলা কিনা এতটুকু অংশ? ওকে, থ্যাংক ইউ। এখন নেক্সট, ওকে, এখন হচ্ছে পরবর্তী অংশ। তো হ্যাঁ, শিউলি কিছু বলবা? তোমার স্পিকার অন হচ্ছে, শিউলি। স্যার আজের এদিকে এটা দেখা যায় না, সমানসূত্র পরে কি? আচ্ছা, এটা হচ্ছে 1, এই যে 1 মাইনাস এর সাথে প্লাস 1 এর মতো, বুঝছো এবার? জি স্যার। ওকে, তাহলে এটা কমপ্লিট হইলো, এটা আমার কমপ্লিট। এবার আমরা নেক্সট, এরপরে পরবর্তী যে সূত্রগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট, তো আমি এই ক্লাসে আলোচনা করে দিই। এটা আমি আর লং করলাম না, অর্ধেকটা বাজায় রাখলাম না, এই ক্লাসে আলোচনা করি স্পেশাল সূত্র। তো এটা আমাদের এই এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট, বেশি আসে এটা।
স্পেশাল সূত্র প্রথমটা হচ্ছে আই টু দি পাওয়ার 4n প্লাস 1। তো এই ফর্মে থাকলে এর উত্তর হবে সবসময় আই। এই ফর্মটা একটু মুখস্থ করো, আমি তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে বুঝাইলে সব বুঝবা। জাস্ট মনে রাখবা যে +1 থাকলে উত্তর হবে আই। এরপর হচ্ছে আই টু দি পাওয়ার 4n প্লাস 2, আর +2 থাকলে উত্তর হবে -1। মানে এই ফর্মটা মুখস্থ করো। ফর্মটা মুখস্থ করলে বাকিটা আমি ক্যালকুলেটর দেখালে ইজিলি বুঝবা। একটু কষ্ট করো। হ্যাঁ, কি বললাম? 4n প্লাস 1, +1 থাকলে উত্তর হবে আই, আর +2 থাকলে উত্তর হবে -1। এরপরে +3, 4n প্লাস 3, +3 থাকলে উত্তর হবে -i। আই টু দি পাওয়ার 4n প্লাস 3 থাকলে হবে -i, আর আই টু দি পাওয়ার 4n প্লাস 4 থাকলে হবে 1। হ্যাঁ, এই চারটা একটু মুখস্থ করো। আর লাস্টেরটাও সুন্দর, এটাও খুব ইজি। আই টু দি পাওয়ার 4n, এটা 1। এই 5টা ফর্ম মুখস্থ করো, এটা স্পেশাল, এটা পরীক্ষা বেশি আসে, এই জন্য আলাদা করে আলোচনা করলাম। আই টু দি পাওয়ার 4n ইকুয়াল টু 1, মানে এগুলো সরাসরি এমসিকিউতে আসবে যে আই টু দি পাওয়ার 4n প্লাস 1 এর মান কত, 2 এর মান কত, 3 এর মান কত, 4 এর মান কত, এই মানটা কত, তখন এগুলা ডাইরেক্ট লিখতে হবে। এটা হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট লাইন। দেখো তো এইগুলো একটু মুখস্থ হয় কিনা। 4n প্লাস 1 থাকলে আই, 4n প্লাস 2 থাকলে -1, 4n প্লাস 3 থাকলে -i, 4n প্লাস 4 থাকলে 1, আর শুধু 4n থাকলে 1। এই ফর্মটা মনে রাখতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, সিইউর জন্য, দুইটার জন্য। এটা আমাকে জানাও এই 4-5টা ফর্ম মনে রাখতে পারবা কিনা, বা বুঝতে পারলা কিনা কিছুটা হলেও। সবাই বুঝছো? একটু মুখস্থ করবা। জাস্ট +1 হলে কি হয়, +2 হলে কি, +3 হলে কি, +4 হলে কি, আর বাকিটা আমি এখন ক্যালকুলেটর দিয়ে বুঝাই, তাহলে ইজিলি বুঝতে পারবা। কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো, এনিওয়ান। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এগুলো পড়াচ্ছেন স্যার, ওইগুলো গ্রুপে নোটস দিবেন? হ্যাঁ, দিব। আমি এই নোটটা সব দিয়ে দিব, এগুলো দেখে লিখে নিবা। এখন ম্যাজিকটা তোমাদের শেখাই। ম্যাজিকটা কি? ম্যাজিকটা খুব সিম্পল। ম্যাজিকটা হচ্ছে গিয়ে তুমি জাস্ট একটা সংখ্যা নিবা, যে কোনো একটা সংখ্যা। সাপোজ আমি একটা সংখ্যা নিলাম 80, সাপোজ আই টু দি পাওয়ার 80, আইয়ের উপর পাওয়ার 80 লেখা আছে। সাপোজ একটা মান বললো যে আই টু দি পাওয়ার 80 এর মান কত, তো 80কে তুমি সবসময় 4 দিয়ে ভাগ করবা। কেন? প্রথম ফর্মে কি আছে? 4 আছে, 4 দিয়ে ভাগ করবা। সাপোজ আই টু দি পাওয়ার 80 বললো, এর মান বের করতে হবে। আই টু দি পাওয়ার 80 এই মান তো আমরা জানি না, তো আই টু দি পাওয়ার 80 যেহেতু আছে, 80কে 4 দিয়ে ভাগ করবা। সবাইকে কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, ভাগ করলে কত আসে? 20। আচ্ছা, এটা দশমিক আসে? দশমিক আসে না। তো দেখবা যেই সংখ্যাটাকে 4 দ্বারা সুন্দর করে ভাগ করা যায়, দশমিক আসে না, সেটা হচ্ছে এই 5 নাম্বার ফর্মের সূত্র, আই টু দি পাওয়ার 4n এর সূত্র। কারণ এই জায়গার মধ্যে আমাদের কোনো দশমিক আসে না ফলাফলে। আমি কথা বলতেছি, যদি আমাদের এরকম হয় একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে 4 দ্বারা সুন্দর করে ভাগ করা যায়, দশমিক আসে না, তাহলে ওই সংখ্যাটার উত্তর হবে শুধু 1। আমি জিনিসটা আরেকটু সুন্দর করে বুঝাই, একটু উদাহরণ দিলে তাহলে সহজে বুঝতে। তুমি একটু খেয়াল রাখো, হ্যাঁ, ভালো করে নজর দিয়ে আমি যা বলতেছি। পরীক্ষাতে সাপোজ আসছে আই টু দি পাওয়ার, একটু ওয়েট করো, আমি একটু দেখাচ্ছি। সাপোজ বললো আই টু দি পাওয়ার 120 এর মান বের করো। আই টু দি পাওয়ার 120 এর মান কত বের করো। এখন এই মান কি আমরা জানি? এই মান তো আমরা জানি না। এখন এটা কেন বের করবো? সবাইকে প্রশ্ন বুঝতেছো? কথা বলো সবাই। এখন এই 120টাকে 4 দিয়ে ভাগ করো। দেখো তো ভাগ করলে কত হয়? 120 ভাগ 4। দেখো তো ভাগ করলে কি দশমিক আসে? 30 আসে? দশমিক আসে? আসে না। কথা বুঝছো? হ্যাঁ, ভেরি গুড। তাহলে 1 হবে। মনে রাখবা, যদি দশমিক না আসে ভাগ করলে, সেক্ষেত্রে ফলাফল আই টু দি পাওয়ার 4n এর মতো, 1 উত্তর। এইভাবে সব হবে। আই টু দি পাওয়ার 80 ও 1, আই টু দি পাওয়ার যত হবে আর কি 4 দিয়ে ভাগ করলে। -1 হবে। বুঝি নাই। দশমিক -1 হবে না, দশমিক আসলে এই 4টা ফর্ম মিলবে। এই যে 1 2 3 4 দশমিক আসলে আমি দেখাবো এখনই, ঠিক আছে? দশমিক আসলে এইগুলোর একটা হবে।
আমি যে এখন দেখাই তাহলে বুঝবা। 120-এরটা বুঝছো না। এখন যদি বলে i টু দি পাওয়ার 121, সরি 121, হ্যাঁ i টু দি পাওয়ার 121, আরে বারবার ভুল হচ্ছে, সরি, হ্যাঁ i টু দি পাওয়ার 121, এই মানটা কত বের করো। তাহলে 121-কে তুমি 4 দিয়ে ভাগ করো। ওকে, দেখো 121-কে আমরা 4 দিয়ে ভাগ করতেছি, ভাগ করলে দেখো দশমিক আইসা পড়ছে, কত আসে 30.25। কথা বুঝছো? একটু বুঝো সবাই, একটু খেয়াল রাখো সবাই, একটু দেখো কি বলতেছি। আমাদের কিন্তু 121-কে 4 দিয়ে ভাগ করলে দশমিক আসছে, 0.25 চলে আসছে, 30-এর পর 0.25। এতটুকু বুঝছো? সবাই একটু কথা বলো। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এই দশমিকটা আলাদা করে তুলবা। 0.25, এটাকে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে দেখো কত হয় 1। তার মানে এই যে এইটা মিলবে, এই যে এটা 1, মানে +1 আর কি। দশমিক আসলে ওই দশমিকটা দিয়ে 4 গুণ করবা, গুণ করলে যেটা আসবে সেই বরাবর তাকাবা। 1 আসলে i হবে, 2 আসলে -1 হবে, 3 আসলে -a আসবে, আর 4 এটা আসে না, এটা মিলে যায় এমনিতেই, এটা 1ই হবে। কথা বুঝছো এবার? দশমিক আসলে দশমিকটা দিয়ে 4 গুণ করে দেখবা ফলাফল কত, ফলাফল 1 আসলে এটা, 2 আসলে এটা, 3 আসলে এটা। এইভাবেই ম্যাজিক্যালি মিলাইতে হয়। ক্লাসে বাকিরা বুঝছো? আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাবো, তাহলে আরো ইজিলি বুঝবা। তার মানে এটা উত্তর হচ্ছে কি i। শেষ। এখন যদি বলে i টু দি পাওয়ার 122, এটা বের করো। তাহলে 122-কে 4 দিয়ে ভাগ করো, 0.5 আসে, 0.5। তো 0.5-কে 4 দিয়ে গুণ করো, 0.5 × 4 কত হয় 2। তো এই 2 মানে যে এই 2, উত্তর কত আসবে -1। বুঝছো? -1। শেষ। এটা খুব ইজি। এরপর হচ্ছে i-এর উপরে 123, এই পাওয়ারটা বের করো। এখন 123-কে 4 দিয়ে ভাগ করো, দশমিক আসা পড়ছে 0.75। এখন 0.75-কে তুমি 4 দিয়ে গুণ করে দেখো কত আসবে 3। 3 মানে হচ্ছে এই 3, উত্তর আসবে -i। ভেরি গুড, শেষ। এবার পারবা না? এরকম অঙ্ক আসলে, এরকম অঙ্ক আসে, প্রচুর আসে। আচ্ছা তাহলে আমি একটা বলি, তোমরা একটা দেখো, বের করে দেখো তো পারো কিনা। সাপোজ i টু দি পাওয়ার 5075, এটা বের করো তো দেখি কে কে পারো। এটা মান বের করো। দেখি কার কার মিলে। -i হবে স্যার। আচ্ছা -i বলছো, দেখি উত্তর রাইট হয় কিনা। আচ্ছা এক্সিলেন্ট, ভেরি গুড, -i। দেখো তার মানে কি তোমরা একটা শিখছো 100টা অঙ্ক করতে পারবা, এটাই টেকনিক। ভেরি গুড, এই তো মাশাআল্লাহ। তার মানে হ্যাঁ 50-75-কে 4 দিয়ে ভাগ করছি, জাস্ট দশমিকে এটা সংখ্যা নেবা, 0.75, 0.75-কে 4 দিয়ে গুণ করলাম 3, তার মানে -i। ব্যাস, এইভাবে টেকনিক্যালি পরীক্ষা দেয়। ভর্তি পরীক্ষা ওই অঙ্কগুলো আসে, এরকমভাবে আসে ভর্তি পরীক্ষাতেও। এটা তো সিম্পল দেখাইলাম, বোর্ড পরীক্ষাতেও আসে, ভর্তি পরীক্ষা আসে। এইভাবেই তোমাদেরকে বেসিক ক্লাসের মাধ্যমে টেকনিক শিখে শিখে পড়তে হবে, তাহলে মোটামুটি সব ইজিলি বুঝতে পারবা। রোকসানা একটু আমাকে জানে, রোকসানা বুঝতে পারলা কিরকম? রোকসানা একটু আমাকে জানাও। আচ্ছা আমি শুনতে পাই নাই। আর ক্লাসে কারো কোনো সমস্যা আছে এই পয়েন্টগুলোতে? এই পাশের সূত্র থেকে এমসিকিউ প্রশ্ন খুব বেশি আসে, সিনশল আসে। ইতি বড়ুয়া বুঝছো? ইতি বড়ুয়া বুঝতে পারছো? আসলে আমি শুনতে পাইনি, যাই হোক। ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এখন নেক্সট, আমরা এখন সূত্রের জগতে আছি। এখন আমাদের লাস্ট অফ অল আছে ক্লাসের সর্বশেষ অংশ, ইনভার্স। ইনভার্স থাকলে কি আসবে এবার দেখো। ইনভার্সটা একটু মুখস্থ করো, আমি ব্যাখ্যা দিয়ে বুঝাবো। ইনভার্সটা খুবই সহজ। যেমন i ইনভার্স 1, তো ইনভার্স মানে কি? ইনভার্স মানে হচ্ছে 1/, ইনভার্স মানে 1/, যে 1/i।
তোমরা কিন্তু জানো ইনভার্স মানে 1 বাই সামথিং। তো ইনভার্স 1 মানে হচ্ছে 1/i। আই ইনভার্স 1 যেই কথা, 1/i একই কথা। কথা কি বুঝছো? রেসপন্স করতে হবে। এটা বুঝছো? এটা বুঝছো সবাই? আচ্ছা হ্যাঁ, এখন কথা হচ্ছে এই মানটা এভাবে রাখলে হবে না, সরল করতে হবে। তো উপরেও আই গুণ করব, নিচেও আই গুণ করব, কারণ সরল করার জন্য কাজ করতেছি। উপরেও আই গুণ করলাম, নিচেও আই গুণ করলাম, কোনো সমস্যা নেই। তো আই দিয়ে 1 গুণ করলে তো আই হয়, আর নিচে আই গুণ করলে আই স্কোয়ার, আর আই স্কোয়ারের মান কত? -1। তো -1 দিয়ে যদি আই রে ভাগ করো তাহলে -i, শেষ। অর্থাৎ আই ইনভার্স 1 এর মান হচ্ছে -i। এমসিকিউতে হুবহু আসে, আই ইনভার্স 1 এর মান -i। মুখস্থ হয়েছে? বুঝতে পারছো এতটুকু? এবার 2 নাম্বার। স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। 2 নাম্বার হচ্ছে গিয়ে আই ইনভার্স 2। তো ইনভার্স মানে 1/, আর এই 2 যেহেতু স্কোয়ার, তো 1/i স্কোয়ার। আই ইনভার্স 2 মানে 1/i স্কোয়ার। বুঝছো? আশা করি বুঝছো এগুলো। তো এখন কথা হচ্ছে আই স্কোয়ার মান তো -1, তো আই স্কোয়ার মান -1 বসা দাও। তো 1কে -1 দিয়ে ভাগ করলে তো -1ই হয়, শেষ। তাহলে আই ইনভার্স 2 এর মান -1, ডাইরেক্ট মুখস্থ। বুঝছো সবাই? কার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আই ইনভার্স 3। তো আই ইনভার্স 3টা একটু চ্যালেঞ্জিং যদিও, তারপর আমরা পারবো, খুব ইজি। আই ইনভার্স 3 মানে আই কিউব, 1/i কিউব। আই কিউবের মান হচ্ছে -i। ঠিক আছে? এখন কথা হচ্ছে আগে উপরে আই, নিচে আই গুণ করছিল, এখানেও সেম করো, গুণ টুন করো। তাহলে আই দিয়ে 1 গুণ করলে আই, আর মাইনাসের মতো মাইনাস, আই গুণ করলে আই স্কোয়ার। আই স্কোয়ার মান আবার -1। তো পরবর্তী লাইনগুলোতে আমরা সহজ বুঝতে পারবো। মাইনাসের মতো মাইনাস, আর আই স্কোয়ারের মান -1, মাইনাসে মাইনাসে +1, আর আইকে 1 দিয়ে ভাগ করলে আই। ডাইরেক্ট মুখস্থ করবা আই ইনভার্স 3 মান আই। আমরা বলতেছি এই 3টা সূত্র ডাইরেক্ট মুখস্থ। আই ইনভার্স 1 -i, আই ইনভার্স 2 -1, আই ইনভার্স 3 আই। এইভাবে মুখস্থ রাখবা, কারণ আমাদের এমসিকিউতে এগুলো ডাইরেক্ট চলে আসে, ম্যাথমেটিক্সে ডাইরেক্ট কাজে লাগে। বুঝছো এতটুকু সবাই? কার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। সর্বশেষ, আজকের ক্লাসের সর্বশেষ সূত্র আই ইনভার্স 4। তো আই ইনভার্স 4 মানে কি? 1/i⁴। আর আমরা সবাই জানি i⁴ এর মান তো 1। তো 1/1 মানে 1। এই হচ্ছে আমাদের এইভাবে সূত্র শেখার টেকনিক। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের পরিপূর্ণভাবে জরুরি সংখ্যার প্রথম ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পারলাম। এগুলো আমাদের পুরো অধ্যায়ে সবসময় কাজে লাগবে। তো এই যতটুকু অংশ আজকে শুরু থেকে আলোচনা করছি, এই জায়গার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, এনিওয়ান। না স্যার। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকক্ষণ লং টাইম ক্লাস করছো। ইতি পড়ুয়া, হাফসামিনা, মনি, রোকসানা, রুদ্র, সাইমা, শিউলি। তো 27 ব্যাচে রোকসানা আর হচ্ছে মনি খুবই সুন্দরভাবে শুরু থেকে ছিল। থ্যাংক ইউ সো মাচ, অনেক খুশি হলাম। তো এইভাবে সকল ফ্রেন্ডদেরকে নিয়মিত ক্লাস করতে বলবা। দেখবা আমাদের প্রতিটা ক্লাসে এইভাবে নোট নিয়ে শিখতে পারলে অনেক অনেক ভালো শেখা যাবে, অনেক ভালো করে আলোচনা করা যাবে, এবং অনেক আমাদের সহজে বোঝা যাবে ইনশাল্লাহ। তো চেষ্টা করো সবাই নিয়মিত ক্লাসে জয়েন করতে। আর আমি এই নোটটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা গ্রুপ থেকে আমার মতো করে হুবহু লিখে নিও, তাহলে মোটামুটি একটা সুন্দর নোট হয়ে যাবে। তো সবাইকে বলতেছি, যারা এই মুহূর্তে ক্লাস রেকর্ড দেখতেছো তোমাদেরকে বলতেছি প্রত্যেক দিন সরাসরি জুম অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো করার চেষ্টা করো, আর সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, যাতে করে আমরা সুন্দরভাবে প্রতিটা অধ্যায় এভাবে পড়তে পারি। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো মনি, বলো। স্যার বলতেছি যে হলো আপনার কোনো নির্দিষ্ট রুটিন আছে যে কোন দিন উচ্চতর গণিত, কোন দিন পদার্থবিজ্ঞান? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আমি তাহলে রুটিন একটু বলি। শনি রবিবার আমি ফিজিক্স পড়াই, সোম মঙ্গল কেমিস্ট্রি, বুধ বৃহস্পতি হায়ার ম্যাথ, আর শুক্রবার বায়োলজি। এভাবে ক্লাসগুলো হয়। আজকে তো বৃহস্পতিবার, আজকে ম্যাথ ক্লাস হচ্ছে এই রুটিন অনুযায়ী। বুঝতে পারছো? আইসিটি লিংকটা একটু পাঠিয়ে দেন তো। আচ্ছা আচ্ছা, আমি পাঠিয়ে দেবো, সমস্যা নাই। যার যেই বিষয় লাগবে আমাকে বললেই হবে। ওকে মনি, তো উত্তরটা পেয়েছো তোমার?
জি স্যার, প্রথম দুদিন ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজি। হায়ার ম্যাথের পর বায়োলজি, শুক্রবার বায়োলজি, আগামীকাল বায়োলজি ক্লাস হবে। হ্যাঁ আমাদের পরে বায়োলজি, বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো সকল ফ্রেন্ডদেরকে এভাবে ইনভাইট করে নিয়ে এসো, যাতে করে আমরা সবাই ভালো করে শিখতে পারি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।